হ্যাঁ রে, বেগুন, আলু, কুল, লাল আলু, কচু, পুঁই, মটরশুঁটি, সিম, খেসারি ছুটি, আর বেথুয়া, আর সৈন্যফুল, আর অড়র। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা সবাই জানেন বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু সেই 13 পার্বণের বাইরেও গ্রাম বাংলার আনাচে কানাচে এমন কিছু লৌকিক আচার লুকিয়ে আছে যা আধুনিক ভিড়ে হয়তো কিছুটা ম্লান হয়ে আসছে। সরস্বতী পূজা মানেই আমরা ভাবি বাগদেবীর আরাধনা, কিন্তু জানেন কি এর ঠিক পরের দিনেই আমাদের গ্রাম বাংলার মায়েদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? আজ আপনাদের নিয়ে যাব এক অন্য স্বাদের উৎসবে। আজ আপনাদের শোনাবো গোটা সিদ্ধের গল্প এবং মা শীতল ষষ্ঠী বা সৃজন পরবের মাহাত্ম্য নিয়ে। জগৎ পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের সাথেই আমাদের গ্রাম বাংলার অনেক লৌকিক উৎসব আর সংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে। আগামী প্রজন্মের জন্য আমাদের এই অমূল্য ঐতিহ্যগুলিকে ধরে রাখার এক ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই আজকের এই ব্লগ। আপনাদের এলাকায় এই উৎসব কী নামে পরিচিত? আপনাদের বাড়িতেও কি গোটা সিদ্ধ বা সেজন পরব হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন একসাথে দেখে নিই বাংলার এই অনন্য লোক সংস্কৃতি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই প্রবাদটি আমরা সবাই জানি, কিন্তু এই আধুনিকতার ভিড়ে আমাদের অনেক লোকজ উৎসব আজ হারিয়ে যেতে বসেছে। আজকে আপনাদের শোনাবো বাঙালির এক অনন্য লোক উৎসবের গল্প, যা পালিত হয় সরস্বতী পূজার ঠিক পরের দিন। কেউ একে বলেন গোটা সেদ্ধ, কেউ বলেন সেজানো, আবার কেউ বলেন শীতল ষষ্ঠী। সরস্বতী পূজার সকাল থেকেই বাংলার ঘরে ঘরে মা কাকিমাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। একদিকে যেমন নিরামিষ পদ রান্না হয়, অন্যদিকে বিশেষ এক উনুনে বা হাঁড়িতে তৈরি হয় গোটা সেদ্ধ। কি কি থাকে এই গোটা সেদ্ধতে? নামের মতোই এতে সব কিছুই দেওয়া হয় গোটা অবস্থায়। সিজানোর জন্য বিভিন্ন রকমের শাকসবজি দেখুন এখানে রেডি করা হয়েছে। দেখুন এখানে আছে বেগুন, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, আলু, এখানেও পালং শাক আছে, টমেটো, সিম, ধনেপাতা, মটরশুঁটি, খেসারি কলাই, শসা, গাজর, কুল, কচু, এখনও পর্যন্ত আপনার সজনা ফুল, পুঁই, আরও কিছু কিছু জিনিস বাকি আছে। কোনো কিছুই না কেটে মশলা দিয়ে সেদ্ধ করা হয়। সন্ধ্যাবেলায় এক অদ্ভুত সুন্দর নিয়ম পালন করা হয়। যে শিলনোড়ায় সারা বছর মশলা বাটা হয়, সেই দিনটিতে তাদের বিশ্রাম দেওয়া হয়। শিলনোড়াটিকে ভালো করে ধুয়ে আতপ চালের গুঁড়ি, হলুদ আর ঘি দিয়ে সাজানো হয়। গোবর আর কড়ি দিয়ে বানানো হয় চোখ, পরানো হয় কাজল। দেখে মনে হয় যেন মা ষষ্ঠীর কোলে তার সন্তান বসে আছে। সুতির কাপড় দিয়ে পরম মমতায় তাদের ঢেকে রাখা হয়। পরের দিন হলো অরন্ধন, অর্থাৎ আজ উনুন জ্বলবে না। আগের দিনের বাসি ভাত আর সেই গোটা সেদ্ধ দিয়ে সারাদিন চলে খাওয়া দাওয়া। সকালে স্নান সেরে মায়েরা উপবাস থেকেই শীতল ষষ্ঠীর পুজো করেন। সন্তানের মঙ্গল কামনায় তারা এই ব্রত পালন করেন। এমনি কি ব্রতী মায়েরা সেদিন টাটকা জলও পান করেন না, বাসি জল খান। তারপর পাড়া প্রতিবেশী ও আত্মীয়দের নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। পুরুলিয়া, বাঁকুড়া বা রাঢ় বাংলার বিভিন্ন অঞ্চলে এই দিনটি আবার মাছের উৎসব বা সিজানো নামে পরিচিত। সরস্বতী পুজোর দিন বাঙালির পাতে মাছ থাকা চাই। এই সময় বাজারে বড় বড় রুই, কাতলার যোগান বাড়ে। যদিও পুজোয় মাছের কোনো স্থান নেই, কিন্তু উৎসবের আনন্দ ভাগ করে নিতে মাছের এই বিশেষ আয়োজন বাঙালিদের এক চিরাচরিত কথা। আমাদের প্রতিটি উৎসবের পিছনেই লুকিয়ে থাকে গভীর এক বিজ্ঞান। মাঘ মাসের শেষে যখন বসন্তের আগমন ঘটে, তখন আবহাওয়ার পরিবর্তনের কারণে বসন্ত বা পক্সের মতো রোগের প্রাদুর্ভাব বাড়ে। সেই সময় শীতল বা বাসি খাবার খাওয়া এবং সজনা ফুল বা তেতো সবজি খাওয়া শরীরের রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লৌকিক আচারের আড়ালে এটি আসল সুস্থ থাকার
এক প্রাচীন পদ্ধতি। আজকের যুগে দাঁড়িয়ে হয়তো আমরা শিলনোড়া ভুলে মিক্সার গ্রাইন্ডারে অভ্যস্ত হয়েছি, কিন্তু আমাদের শিকড় মিশে আছে এই গ্রাম বাংলার উৎসবে। জগৎ পরিবর্তনশীল, কিন্তু আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই পারে আগামী প্রজন্মের কাছে বাংলার এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে। সংস্কৃতি হলো একটা জাতির পরিচয়। আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষদের এই রীতিগুলো পালন করতে দেখেছি, হয়তো কয়েক প্রজন্মের পর তা শুধু ইতিহাসের পাতায় থেকে যাবে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার উদ্দেশ্য একটাই, আমাদের আগামী প্রজন্ম যেন জানতে পারে তাদের শিকড় কোথায় ছিল। আপনাদের এলাকায় এই উৎসবকে কি বলা হয়? আপনাদের বাড়িতে কি সেদিন উনুন জ্বালানো বারণ থাকে? কমেন্ট করে অবশ্যই আপনার এলাকার গল্প আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন, যাতে আমাদের এই বাংলার সংস্কৃতি সবার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য একটা আলোকিত অধ্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।